ব্যস্ততা মনে হয় পিছুই ছাড়ছে না। কতদিন যাবৎ মোটামুটি সবারই টুকিটাকি কিছু শপিং জমে গেছে, অথচ সময় হচ্ছে না সেগুলো একটু সেরে আসার। আজকে সারাদিনও অনেক বেশি ব্যস্ত ছিলাম, তারপরও চেষ্টা করেছি সন্ধ্যার পর শপিংটা সারতে। আসসালামু আলাইকুম। আমি বরাবরই আপুদের সাথে শেয়ার করি যে আমার গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে। মানে রান্নাটা আমি বরাবর গুছিয়ে করারই চেষ্টা করি, সব কিছু একসাথে গুছিয়ে নিই, তারপর একটার পর একটা রান্না বসিয়ে দিই। কিন্তু তাই বলে যে তাড়াহুড়োর সময় রান্না করতে পারি না, এটা কিন্তু একেবারেই না। যখন আমার হাতে একদমই সময় থাকে না, তখন গুছানো ছাড়াও কিন্তু এলোমেলোভাবে রান্নাটা শুরু করে দিই। একটা বসিয়ে দিয়ে আরেকটা জোগাড় করে নিই। তো আজকে অনেকটা সেই রকমভাবেই রান্না করব। কোনো কিছুই সেরকমভাবে গুছানো নেই, চুলাতে একটা বসিয়ে দিয়ে আরেকটা রেডি করব। সবসময় তো আপুরা আমার গুছানো রান্নাটা দেখেছেন, আজকে শেয়ার করছি কিভাবে এলোমেলো রান্না করি। এক চুলায় ডাল, আরেক চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে। ডাল বসিয়ে দিয়ে ডালের মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ এবং তার সাথে টমেটো, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর একটা বেগুন কেটে নিয়েছি, আজকে বেগুনের চাক ভাজি করা হবে, আর তার সাথে হচ্ছে কই মাছ ভুনা করা হবে। সব মাছ দেশি খেতে ভালো লাগে। দেশি বলতে এটাই বুঝিয়েছি নদী নালা খাল বিলে যেটাকে চাষ করা হয় না, আর চাষের মাছ ওই রকম খেতে কোনোটাই ভালো লাগে না। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই কই মাছের ক্ষেত্রে। কই মাছটা আমার কাছে দেশি মাছের চাইতে চাষের এই কই মাছটাই বেশি ভালো লাগে। এখন এটা শুনে কারো হাসি পেলে কিছু করার নাই, যার যার পছন্দ। যাই হোক, মাছ আমি কেটে নিয়েছি, যেগুলো বেশি বড় 2 টুকরো করে নিয়েছি। এইদিকে ভাতের বলক চলে এসেছে, আর এইদিকে আমি আবার যে বেগুন কেটে রেখেছিলাম সেটাকে ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রাখছি। পুরো রান্নাটা শেষ করে তারপর হচ্ছে বেগুন ভাজবো। বেগুনটা আগে থেকে লবণ, হলুদ, মরিচ মেখে রাখলে একটা সুবিধা আছে। কি সুবিধা পরেই বলছি। মাখানো শেষ, এখন ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। যাই হোক, এইগুলো করতে করতে আমার এই দিক দিয়ে ভাতটা হয়ে গেছে, আর এইদিকে ডালটাও বলক চলে এসেছে, মানে অনেকটাই ফুটে গেছে। এখন একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটা যেহেতু প্রায় ফুটেই গেছে, এখন হচ্ছে এটাকে ফোড়ন দিয়ে ফেলবো, আর তার জন্য রসুন আর পেঁয়াজ আমি তেলে একটু ভেজে নিব। আমি আবার ফোড়ন দেওয়ার ক্ষেত্রে কিন্তু রসুন পেঁয়াজটা একটু গাঢ় করে ভেজে নিই, কারণ পরবর্তীতে ডালে দেওয়ার পর আবার ডালটা একটু ফুটালে দেখা যায় কি এগুলো আবার কেমন যেন কাঁচা কাঁচা একটা ভাব চলে আসে। এটা অবশ্য আমার কাছে লাগে, সবার কাছে নাও লাগতে পারে। যাই হোক, আমার ডালে ফোড়ন দেওয়া শেষ। আমরা অবশ্য বাগার বলি, বাগারটা অনেকে না বুঝতে পারেন তাই ফোড়ন বলছি। এরপর আমি নামানোর আগে ডালের মধ্যে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিব। এই ডালটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শুধু আমার কাছে না, আপনাদের ভাইও অনেক বেশি পছন্দ করে। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে পাতলা ডাল। তো আমি এই কাজগুলো করতে করতে এক ফাঁকে কিন্তু মাছটাও ধুয়ে নিয়েছি। যদিও মাছটা প্রথমে আমাকে নার্গিস সুন্দর করে ফ্রেশ করে দিয়েছে, তারপরও রান্নার আগে আমি তো আমার মতো একটু ধুয়েই নিব। আর মাছটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে হলুদ, মরিচ, লবণ মেখে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ কাটার সময় যেই মাছগুলো একটু মাঝারি সাইজের ছিল সেগুলোকে আস্তই রেখেছি, কিন্তু একটু বড় সাইজ সেটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, যেহেতু কোনো গেস্ট আসবে না, নিজেরাই খাবো, তাই রান্নার সুবিধার্থে আমি এই কাজটা করেছি। না হয় মাছ বেশি বড় হলে দেখা যায় কি ভেঙে যেতে চায়। আর কই মাছ যদি একদম জ্যান্ত থাকে, এগুলো তো একদম জ্যান্ত মাছ ছিল, আর একদম তাজা কই মাছ চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু বাঁকা হয়ে যায়। তো তেলে দেওয়ার পরপরই 2-1 সেকেন্ড পরই যখন এটা বাঁকা হতে শুরু করে তখন কিন্তু আবার একটু উল্টে দিতে হয়, তাহলে আবার সোজা হয়ে যায়। আর না হয় এমন বাঁকা হয় যেই বাঁকা আর সোজাই করা যায় না। কিছু কিছু ঘাটতেরা মানুষ আছে না, ঠিক তাদের মতো। বাঁকা হইছি তো হইছি, আর সোজা হওয়া যাবে না। যাই হোক, আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে একটা প্লেটেই তুলে ফেলেছি। এরপর আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করেছি, যেহেতু আমি সবগুলো মাছই আজকে ভুনা করে ফেলবো, তাই আগের ফ্রাই প্যানটা চেঞ্জ করে বড় একটা প্যান নিয়েছি যেখানে সবগুলো মাছ একত্রে ভুনা করা যাবে। তারপরও আমার কাছে মনে হচ্ছে হয়তো একটু ছোট হয়ে যাবে। যাই হোক, যখন মাছগুলো হালকা ভেজে নিচ্ছিলাম তখন কিন্তু এই দিকে আমি আবার টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুনটা নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তেলের উপর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখানে মাছ ভাজার যে তেলটা সেটা আছে, তার সাথে আর একটু তেল অ্যাড করেছিলাম। পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়েছে এর মধ্যে আদা রসুন দিয়েছি, পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়েছি, আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো এই রান্না বসাতে বসাতে কিন্তু এই দিকে আমি আমার প্রয়োজনীয় কিছু কাজ সেরেছি, ঘরের কাজ সেরেছি, তাই রান্নার মাঝের ক্লিপটুকু আর আপুদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে কিন্তু আমার কই মাছ ভুনাটা প্রায় হয়েই গেছে। বলেছিলাম না এই প্যানটা একটু ছোট হয়ে যাবে, তারপরও কোনো মতো জায়গা করেছি। আর এখন হচ্ছে মাছ ভুনাটা নামিয়ে ফেলার পালা, মানে চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি একটু কাঁচামরিচ ফালি এবং ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এখানে মাছ ভুনার পরিমাণ বেশি, সবগুলো মাছ ভুনা করে ফেলেছি। তার একটাই কারণ, আমি এখন অনেক বেশি ব্যস্ত থাকি। ভাবলাম যে একসাথে ভুনা করে ফেলি,
আগামীকালটা না হয় একটু ফ্রি থাকা যাবে, মানে রান্নার ঝামেলা থেকে একটু ফ্রি থাকা যাবে। যাই হোক, আমার রান্নাটা শেষ। এখন হচ্ছে মাছ ভুনাটা অন্য চুলায় দিয়ে এবার আমি এই চুলাতে বেগুনটা ভেজে ফেলবো। তার জন্য একটা ছড়ানো ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম, তার উপরে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর বলেছিলাম না, আগে থেকে বেগুনে লবণ হলুদ মেখে রাখলে যেটা হয় বেগুন থেকে পানি বের হয়ে যায়। আর বেগুন থেকে এরকম পানি বের হয়ে গেলে কিন্তু পরবর্তীতে বেগুন ভাজলে বেশিরভাগ সময় আমরা দেখি যে বেগুনের মধ্যে অনেক বেশি তেল শুষে নেয়, আর বেগুন ভাজা চুলা থেকে তুলে ফেলার কিছুক্ষণ পর সেই তেল বের হতে থাকে। আর এভাবে যদি একটু আগে থেকে লবণ হলুদ মরিচ মেখে রাখা যায় তাহলে বেগুনের মাঝে যেই পানিটা থাকে পানিটা যদি বের হয়ে যায় পরবর্তীতে বেগুন ভাজলে অনেক বেশি তেল কিন্তু বেগুনের মধ্যে ঢুকে যায় না। যাই হোক, এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এলোমেলোভাবে করলেও অবশেষে গুছিয়ে নিয়েছি রান্না। সবসময় আপুদের সাথে গুছিয়ে রান্না শেয়ার করি, আজকে এলোমেলো রান্না শেয়ার করলাম। তো দুপুরে রান্নাটা তাড়াহুড়ো করে কিন্তু সন্ধ্যার পর আবার একটু শপিংয়েও বের হয়েছি। অনেক দিন হলো শপিং মলে গিয়ে কোনো শপিং করা হয় না, আর এই সময়ের মধ্যে পরিবারের প্রায় সবারই এটা সেটা প্রয়োজন জমেছে। সবার প্রয়োজন একসাথে করে সেদিন চলে গিয়েছিলাম ইনফিনিটি মেগা মলে। এটা উত্তরা 13 নম্বর সেক্টরে অবস্থিত। এই জায়গাটাতে আসতে আমার মোটামুটি ভালো লাগে, তার কারণ হচ্ছে একই ছাদের নিচে প্রয়োজনের বেশ অনেক কিছুই পাওয়া যায়। আরেকটা কারণ হচ্ছে শপিং মলগুলো দেখা যায় যে 8টা সাড়ে 8টার মধ্যে ক্লোজ করে দেয়, সেক্ষেত্রে এটা প্রায় 10টা পর্যন্তই ওপেন থাকে। তাই সন্ধ্যার পর শপিংয়ে বের হলেও মোটামুটি আরাম করেই শপিং করা যায়, অত তাড়া থাকে না। যাই হোক, এসেই প্রথমে আমরা দোতলায় উঠে গেলাম, আর দোতলায় কসমেটিক্সের কর্নারটাতে চলে এসেছি। এখান থেকে আমার আর রোদসী দুইজনেরই প্রয়োজন ছিল। রোদসীর প্রয়োজন ছিল একটা পারফিউমের, সাথে আমারও একটা ফেস ওয়াশ প্রয়োজন ছিল। তারপরও ভাবলাম যে আগে রোদসীর প্রয়োজনটাই শেষ করি। তো এখান থেকে ওনারা বেশ কয়েকটা ফ্লেভার দেখাচ্ছিল, তবে রোদসী মূলত এসেছিল ভ্যানিলা ফ্লেভারের একটা পারফিউম নিবে। ভ্যানিলা ফ্লেভারটা একদমই মিষ্টি একটা, মোটামুটি যে কয়টা দেখা হলো প্রত্যেকটাই ধরতে গেলে মিষ্টি একটা সুবাস ছিল। তবে ওই তো সে তো বাসা থেকে ঠিক করে এসেছে ভ্যানিলার ফ্লেভার নেবে। তো পরবর্তীতে এই পারফিউমটার ফ্লেভারটা তার পছন্দ হলো। এটা অনেকটাই ভ্যানিলার মতো, একদম পুরোপুরি ছিল না অবশ্য। যাই হোক, রোদসীর পছন্দ করতে খুব বেশি সময় লাগলো না, আমরা এই পারফিউমটা নিয়ে নিলাম রোদসীর জন্য। এটার প্রাইস ছিল সম্ভবত 990 এইরকম কিছুই। ভিডিওটা যেহেতু আরও কিছুদিন আগের, তাই প্রাইসটা একদম সঠিক আমার মনে নেই। এরপর আমি যেটা নিতে এসেছি সেটা হচ্ছে এই ফেস ওয়াশটা। এটা আমি অলরেডি একটা ব্যবহার করে ফেলেছি, আর এই ফেস ওয়াশটা অনেক বেশি ভালো লাগে। কেন ভালো লাগে আজকে না হয় নাই বলি, যদি কেউ জানতে চান পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। আমার আর রোদসীর প্রয়োজন মিটে গেল, এখন রাদের প্রয়োজন। রাদের প্রয়োজন ছিল প্যান্ট, মানে রেগুলার ওয়্যারের জন্য প্যান্ট। আমি রাদের জন্য এখান থেকেই মানে ইনফিনিটি থেকেই প্যান্ট নিয়ে থাকি রেগুলার পরার জন্য। আগে এদিক সেদিক থেকে নিতাম, কিন্তু যখন থেকে ইনফিনিটি থেকে প্যান্ট নেওয়া শুরু করলাম দেখলাম যে প্রাইসটা যদিও ওনাদের একটু বেশি, কিন্তু এই প্যান্টগুলো দীর্ঘদিন ইউজ করা যায়, মানে কোয়ালিটি অনেক বেশি ভালো। ওই যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, ব্যাপারটা এরকমই। যাই হোক, রাতের জন্য এখান থেকে আমরা 3টা প্যান্ট পছন্দ করলাম, তার প্রত্যেকটারই প্রাইস ছিল 850 করে। আর প্যান্ট এখান থেকে রাত তার নিজের পছন্দ মতোই আসলে পছন্দ করেছে। যেহেতু একটু বড় হয়েছে এখন তার পছন্দেরও মূল্য দিতে হয়, সেও তার পছন্দ জানাতে পারে। আচ্ছা, এই প্যান্টগুলো কিন্তু শুধু যে রেগুলার ব্যবহার করা যাবে এরকম না, এগুলো কিন্তু বাহিরেও পরা যায়। যেমন এই যে প্যান্টটা নিচ্ছি এটা কিন্তু রাতকে বাহিরে পরানোর জন্যই নিচ্ছি, যেহেতু এটার কাপড়টা একটু ভারী। আর বাকি যে দুটো নিয়েছি সেটা একটু পাতলা ছিল, যেগুলো সে বাসায় পরবে। আর প্রত্যেকটা প্রাইস একই ছিল। 3টা প্যান্ট যেহেতু সেম সাইজ নিয়েছি, তাই একটা প্যান্ট ওকে ট্রায়াল দিতে বলা হলো, আর দেখলাম যে মাশাআল্লাহ ভালোই ফিটিং হয়েছে। পরবর্তীতে 3টাই নিয়ে নিলাম। যাই হোক, ইনফিনিটিতে মানে এই মেগা মলটাতে আসলে একসাথে অনেক কিছু পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি সব কিছুই আছে প্রয়োজনীয়। তো এখান থেকে আমার কাছে মনে হলো পার্স দেখার পর যে একটা পার্স দেখি, কারণ আমার যেহেতু 2টা মোবাইল ক্যারি করতে হয়, একটা হচ্ছে আমার কাজের জন্য, একটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য। তো ভেবেছিলাম একটা বড় হ্যান্ড পার্স নেই, যেটার মধ্যে আমি 2টা মোবাইল নিতে পারবো, কিন্তু পরবর্তীতে আসলে অত বড় সাইজের কোনো হ্যান্ড পার্স আমি পাইনি, তাই নেওয়াও হয়নি। এইদিকে রোদসী তার বাসায় পরার জন্য পালাজো দেখছিল, তবে মানে বাসায় পরা অনুযায়ী প্রাইসটা যেহেতু একটু বেশি লাগছিল, পরবর্তীতে আর সেটা নেওয়া হয়নি। আরেকটা জিনিস প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা স্লিপার, রোদসীর জন্যই প্রয়োজন ছিল। উপরের ফ্লোরে একটা কর্নার শোয়ের জন্য ছিল। তো এখানে এসে দেখছিলাম যে রোদসীর জন্য সেই স্লিপার পাওয়া যায় কিনা, আর এসে দেখি যে ছোট বাচ্চাদের এই কিউট কিউট জুতা, যদিও এটা আমি না রোদসী বের করেছে। আর জুতাগুলো এত বেশি কিউট ছিল,
আসলে মেয়েদের জন্যই যাবতীয় সব কিউট জিনিস মনে হয় তৈরি হয়, ছেলেদের জন্য মনে হয় একটু কমই থাকে। যেমন এই তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা ব্যাগ দেখছিল, মানে রেগুলার যে সে ব্যাগটা ইউজ করে, এখানে তো তার প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল, পাওয়ার ব্যাংক, তারপর হচ্ছে গাড়ির কাগজপত্র, অনেক কিছুই থাকে। তো সে ভাবছে যে এই ব্যাগটা চেঞ্জ করবে। তো এই ব্যাগটা চেঞ্জ করে অনেকগুলো ব্যাগ দেখলো, খুব একটা পছন্দ হলো না, তবে এটা পছন্দ হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলো যে তার যেসব জিনিস আসলে ক্যারি করতে হয় সেই জিনিসগুলো এখানে জায়গা হবে না। এরপর আরও একটা দেখেছিল, কিন্তু এটা অত একটা ভালো লাগেনি। উপরে যেই সব জিনিসপত্র আছে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, তবে উপরে আরও অনেক কিছু পাওয়া যায়। যেমন এই পাশটাতে বেডশিট, তারপর হচ্ছে কার্পেট। অপর পাশে এসে দেখলাম রাদ্রদোষী এই যে ছোট ছোট ডল দেখছে, দুই ভাই বোন এগুলো দেখে দুষ্টামি করছে। আর শেষের এই ডলটা দেখে রোদসী রাতকে বলছে এটা দেখতে একদম তোমার মতো। এবার উপরে কাজ শেষ, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আর নিচে এসে যেটা দেখতে পেলাম, এই জিনিসগুলো অবশ্য আগের বার দেখিনি, বেশ অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল। শোপিসগুলো প্রত্যেকটাই আমার কাছে, আপনাদের ভাইয়ার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে দাঁড়িয়ে আপনাদের ভাইয়া বলছিল আমাদের বেডরুমের ডেকোরেশনটা চেঞ্জ করা হবে। প্রথমে খাটটা চেঞ্জ করে ফেলা হবে, আর খাট চেঞ্জ করার পর এমন একটা খাট কিনা হবে তার পাশে যেন এরকম সুন্দর সুন্দর শোপিস রাখা যায়। আর তখন এসে এখান থেকে আমরা সুন্দর সুন্দর শোপিস কালেক্ট করে নিয়ে যাব। যাই হোক, আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। 3 জনেরই মোটামুটি প্রয়োজন মিটেছে, শুধুমাত্র আপনাদের ভাইজান ছাড়া। তো এখন হচ্ছে তার প্রয়োজনগুলো নিয়ে আরেকদিন বের হতে হবে। আজকে যেহেতু আর সময় নেই, রাত হয়ে গেছে, অন্য শপিং মলেও যাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন আগে ইনফিনিটি এই মেগা মলের আমার একটা শপিং ভিডিও দেখে অনেকেই আপুরা জানতে চেয়েছিলেন আপু উত্তরাতে এটা কোথায়, আজকে বলেই দিলাম। এখন তাহলে বিদায় নেই, যেহেতু আমাদের শপিং শেষ। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।